ইউনূসের আমলে সরাসরি চাকরিচ্যুত হয়েছেন প্রায় 1000 জন সাংবাদিক। ভাবতে পারছেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যখন সাংবাদিকরা চাকরিচ্যুত হয় তখন সেই দেশে আদৌ গণতন্ত্র রয়েছে কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিশ্ব মানবাধিকার সংগঠনগুলি একের পর এক প্রশ্ন তুলতে শুরু করেছে। ইতিমধ্যেই বাংলাদেশে হাসিনার পরিবর্তনের পর, প্রেক্ষাপট চেঞ্জের পর অন্তত 7 জন সাংবাদিক নিহত হয়েছে। তার মানে বাংলাদেশের সংবাদ মাধ্যমের পায়ে কিভাবে বেরিয়ে পড়িয়েছেন ইউনূস, সেটাই হচ্ছে আজকের বড় বিষয়। আমরা এই মুহূর্তে চলে যাব ঢাকার থেকে একজন অভিজ্ঞ সাংবাদিক, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি আমাদের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করবেন যে হাসিনার পরিবর্তনের পর ঢাকার সংবাদ মাধ্যম কিভাবে রয়েছে আমরা সরাসরি জানবো। প্রথমেই নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাকে স্বাগত। হ্যাঁ, যেটা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে, প্রায় 1073 জন সাংবাদিক ইতিমধ্যেই চাকরিচ্যুত হয়েছেন, সেই সঙ্গে 6 জন সাংবাদিক প্রায় নিহত হয়েছেন। সংখ্যাটা এদিক ওদিক একটু হতে পারে। এবং টেলিভিশনের যারা বার্তা সম্পাদক, সেই বার্তা সম্পাদকদের চাকরি গিয়েছে। 11টি টেলিভিশনের বার্তা প্রধানের চাকরি গিয়েছে। পৃথিবীর ইতিহাসে সংবাদ মাধ্যমের উপর এমন আক্রমণ কি আপনি বিরল মনে করেন? নিঃসন্দেহে আপনি যেমনটা বলেছিলেন, আপনি জানেন যে আসলে পৃথিবীর ইতিহাসে না, বিশ্ব ইতিহাসে যদি আপনি দেখেন তাহলে এই ঘটনাটি একেবারেই বিরল একটি ঘটনা। কারণ সাংবাদিকদের উপর দমন পীড়ন এবং এইভাবে খুনের মামলার আসামি করা, হত্যা মামলার আসামিদের নাম থাকা এবং তাদের নামে চার্জশিট দেওয়া এবং আপনি মনে করেন তাদেরকে জেলে ঢোকানো, আমার মনে হয় বিশ্ব ইতিহাসে বিরল। এবং বিশ্বের ইতিহাসে আর দ্বিতীয়টি এমন ঘটনা আর ঘটবে কিনা সেটাও হয়তো ইতিহাস কল্পনা করতে পারবে না। যেমনটি বলছিলেন যে আপনি দেখেন প্রায় 1073, এটি ওই সংখ্যাটি হলো একটি এনজিও বা আন্তর্জাতিক এনজিও সংস্থার করা একটি গবেষণা, কিন্তু প্রকৃতপক্ষে এইটি সংখ্যাটি আরো অনেক বেশি। বাংলাদেশে আপনি বুঝতে পারবেন না যে শেখ হাসিনার আমলে চাকরি করার কত সাংবাদিক এখন বেকার হয়েছে। এক ধরনের যারা শুধু চাকরির উপরেই নির্ভরশীল ছিলেন তাদের অবস্থা খুবই ভয়াবহ। শুধু আপনি একটা জিনিস চিন্তা করেন, তারা শুধু চাকরি হারায়নি, তারা তাদের জীবিকার লড়াই করতে গিয়ে এবং জীবন বাঁচাতে গিয়ে তারা এখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। একবার আপনি ভাবুন তো তাদের পরিবারগুলোর কি অবস্থা। আপনি চিন্তাও করতে পারবেন না যে তাদের পরিবারগুলো, আপনি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে তাদের বাচ্চাদের স্কুলের লেখাপড়া বন্ধ, তাদের জীবিকার একদম পুরো পথই বন্ধ হয়ে গেছে। আপনাকে একটু থামাবো। আমি একটা হাস্যকর যুক্তি শুনতে পাচ্ছিলাম যে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হওয়ায় সাংবাদিকদের চাকরি গিয়েছে। পেশাদারিত্বের কারণে আমরা অনেক সময় অনেক বিট করি, কেউ আওয়ামী লীগ বিট করেন, কেউ বিএনপি বিট করেন, আমার দেশে কেউ বিজেপি বিট করেন, কেউ কংগ্রেস বিট করেন। আমরা তো পেশাদারিত্ব কারণে অনেক সময় অনেক রাজনীতিবিদের ঘনিষ্ঠ হই, অনেক পলিটিক্যাল পার্টির অফিসগুলিতে আড্ডা মারি। শুধু এই কারণে চাকরি যাওয়া, এইটা পৃথিবীর ইতিহাসে কতটা বিরল বলে আপনি মনে করেন? একেবারে, আমি তো বলছি একেবারেই বিরল। আমরা যারা সাংবাদিকতা করি আপনি জানেন তাদের পেশাগত তাগিদে বিভিন্ন মহলের সঙ্গে, বিভিন্ন নেতাদের সঙ্গে, বিভিন্ন লোকের সঙ্গে আমাদের কথা বলতে হয়, চলতে হয়, তাদের সঙ্গে থাকতে হয়। না হলে তো আপনি সোর্স পাবেন না, আপনি নিউজ দিতে পারবেন না। সেই অপরাধে আমাকে রং দেওয়া হয় যে আপনি তো আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, আওয়ামী লীগের সঙ্গে কাজ করেছেন, আপনি আওয়ামী লীগ, এটা একেবারেই আপনি যেমনটা বলেছিলেন যে বিজেপি বিট করলে কিন্তু বিজেপি হয়ে যায় না, কংগ্রেস বিট করলেই কংগ্রেস হয়ে যায় না, তৃণমূল কংগ্রেস বিট করলে তৃণমূল কংগ্রেস হয়ে যায় না। এটা হলো আমরা পেশার তাগিদে, জীবিকার তাগিদে আমরা চাকরি করি এবং আমরা সেভাবে আমাদের পেশাটাকে পরিচালিত করি। কিন্তু এই গত 16 মাসে একটা ভয়াবহ নজির স্থাপন করলো শান্তিতে
নোবেল বিজয়ী সরকার, শান্তিতে নোবেল বিজয়ী সরকার, যার কাজ হলো শান্তি প্রতিষ্ঠা করা, যিনি শান্তির জন্য নোবেল একটু ইন্টারাপ্ট করি, কিন্তু একটু আপনাকে বাংলাদেশে কোটি কোটি মানুষ এখন অশান্তিতে আছে। প্লিজ একটু ইন্টারাপ্ট করি। এখনো পর্যন্ত কতজন সাংবাদিক বাংলাদেশে এই ইউনূস সরকারের আমলে জেলে রয়েছেন, এই তথ্যটা কি জানা রয়েছে আপনার? বড় ধরনের মানে শুধু পলিটিক্যাল কারণে প্রায় 10 জনের উপর সাংবাদিক, খুব সিনিয়র সাংবাদিক জেলে আছেন। তার মধ্যে আপনার ধরেন 5 আগস্টের পর থেকে 1 নভেম্বর পর্যন্ত 476টি ঘটনায় 71 জন গণমাধ্যম কর্মী বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটা আমি একটা জরিপ বলছি, প্রকৃত সংখ্যাটা কিন্তু আরো অনেক বেশি। হ্যাঁ, কয়েকদিন আগে 259টি ঘটনায় 400। কয়েকদিন আগে আমার এক বন্ধু মেহেদি আমারই এক বন্ধু মেহেদি কয়েকদিন আগে গোপালগঞ্জ থেকে তাকে ইউনূস সরকার গ্রেপ্তার করেছে, তিনিও জেলে রয়েছেন। বলুন। জি 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 এটা ঢাকার বাইরে মনে হয় ধরেন 20-25 সাংবাদিক জেলে আছেন ঢাকার বাইরে। হ্যাঁ, ঢাকার বাইরে। তো এর মধ্যে আবার 259টি ঘটনায় 459 জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। 79টি ঘটনায় 99 জনকে হুমকি দেওয়া হয়েছে। 30টি ঘটনায় 70 জনকে হয়রানি করা হয়েছে। 19টি ঘটনায় 27 জনকে আটক করা হয়েছে। এছাড়াও 9টি ঘটনায় সাংবাদিক পরিবারের অন্তত 17 জন সদস্য হামলা বা ভাঙচুরের শিকার হয়েছেন। এখন শুধু আপনি দেখেন, শুধু সাংবাদিকই তারা আক্রান্ত করেনি, তাদের পরিবারের সদস্যদের উপরও এই শান্তির সরকারের লোকজন কিন্তু হামলা করেছে, তাদের জীবিকা কেড়ে নিয়েছে এবং যে হয়রানি অব্যাহত আছে, এখনো আছে। আপনি কেন মনে করেন যে 11টি টেলিভিশনের বার্তা সম্পাদককে শুধুমাত্র সরিয়ে দেওয়া হলো? আপনি কি মনে করেন যে এই টেলিভিশনগুলি সম্পূর্ণ ইউনূস নিয়ন্ত্রণে নেওয়ার জন্যই এই বার্তা প্রধানদের চাকরি গিয়েছে? দেখুন, ভারতেও তো প্রতি 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন হয়, কেন্দ্রে সরকার পরিবর্তন হয়, রাজ্যে সরকার পরিবর্তন হয়, কিন্তু এই রকমটা তো দেখা যায় না যে সরকার পরিবর্তনের সঙ্গে সেখানকার চিফ রিপোর্টার পরিবর্তন হবে, সেখানকার আউটপুট এডিটর পরিবর্তন হবে। এটা তো ভারতবর্ষে কখনো দেখা যায়নি বা পৃথিবীর ইতিহাসেও দেখা যায়নি। এইটা হঠাৎ করে কেন আপনার দেশে ট্রেন্ড হলো বলে আপনি মনে করেন? না, এটা আপনি যেটা বলেছেন, আপনাদের যে 5 বছর, আমাদের এখানে 5 বছর পর পর সরকার পরিবর্তন হয়, কিন্তু বিগত 16 বছরে এমন কোন নজির বা তারও আগে এমন কোন নজির স্থাপন হয়নি যে আপনার পত্রিকা অফিস দখল করতে হবে, নির্বাহী সম্পাদক, প্রধান বার্তা সম্পাদক, চিফ রিপোর্টার, এইসব পদ থেকে তাদেরকে পদচ্যুত করতে হবে বা গণমাধ্যমের শীর্ষ পদগুলোতে রদবদল করতে হবে। এটা এর আগেও হয়নি। আপনি জানেন, এর মধ্যে বেশ কিছু অনলাইন পোর্টালের মালিকানাও পরিবর্তন করতে হয়েছে। অনেকেই পত্রিকা না চালাতে পেরে বন্ধ করে দিয়েছেন। এটা এক ধরনের প্রত্যক্ষ পরোক্ষ যাবে বলুন না, একটা প্রচন্ড চাপ কিন্তু রয়েই গেল এবং সেটা এখনো আছে। আমি জানি না এটা আর কতদিন থাকবে, তবে এ থেকে দ্রুত উত্তরণ কিভাবে ঘটবে সেটি এখন আমাদের সবচাইতে বড় চিন্তার বিষয়। আপনি জানেন, কথায় বলা হচ্ছে, তার একজন প্রেস সেক্রেটারি আছেন, তিনি কথায় বলেন সাংবাদিকরা অনেক স্বাধীনতা ভোগ করছেন, কিন্তু প্রকৃত চিত্রটি যদি আমরা বিভিন্ন হাউসে যোগাযোগ করে দেখি তাহলে দেখবেন ওই নিউজটি কারা দিবে, কোন নিউজটি কতটুকু যাবে, কোন ইভেন আপনার হেডলাইনটি কি হবে সেটিও এখন নির্দেশনা দিয়ে দেওয়া হয়। এইভাবেই চলছে আমাদের মুক্ত গণমাধ্যমের চরিত্র। এই ডিজাইনটা কার? জামাত না বিএনপি না এনসিপি? কার মানে এই ডিজাইন সংবাদ মাধ্যমের উপর এই যে এত বড় নিয়ন্ত্রণের ডিজাইনটা কার বলে মনে করেন? এটা যেহেতু তারা এই 3টি দলের সম্মিলিত ভাবে এখন সরকারে আছে, তো আমার মনে হয় 3টি দলেরই সম্মিলিত প্রয়াস এটা। হ্যাঁ, 3টি দলের সম্মিলিত প্রয়াস। কারণ হলো আপনার এখন ভিন্ন মত। আপনি দেখেন, আওয়ামী লীগ আমলে, 16 বছরের আমলে কোন সময় জামাত নিষিদ্ধ সংগঠন হওয়ার পরও লেখা হয়নি নিষিদ্ধ সংগঠন জামায়াত। আমরা লিখতে পারিনি বা লেখার ইচ্ছা ছিল না। কিন্তু আপনাকে এখন যদি আওয়ামী লীগ লিখেন বা ছাত্রলীগ লেখেন, তখন লিখতে হয় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যেটি বাংলাদেশের সবচাইতে অতি প্রাচীন দল, যার জন্ম বাংলাদেশের
ইতিহাসের সঙ্গে জড়িত, যার জন্ম না, যে দলটি জন্ম না, বাংলাদেশ জন্ম হতে কিনা সেটি নিয়ে সন্দেহ থাকে, তার আগে লিখতে হয় নিষিদ্ধ আওয়ামী লীগ, তার আগে লিখতে হয় নিষিদ্ধ ছাত্রলীগ, যেটি বাংলাদেশের। এবং এই শুধু নিষিদ্ধ শব্দটি না লেখার কারণে আমাদের জানা মতে অনেক রিপোর্টার এবং অনেক সাংবাদিক এই নিষিদ্ধ শব্দটি না লেখার কারণেও এই গত কয়েক মাসে চাকরি হারিয়েছেন। এখন আপনাকেই বুঝে নিতে হবে যে আসলে আমরা কোন অবস্থায় আছি। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, যে এর থেকে উতরানোর পথ কি? সাংবাদিক যারা চাকরিচ্যুত সাংবাদিক তারা এখন কি করছেন সেটা যদি একটু ছোট্ট করে আমাদের দর্শকদের কাছে শেয়ার করেন। যারা চাকরিচ্যুত সাংবাদিক তারা এখন অনেকে আত্মগোপনে আছেন। আপনি জানেন প্রত্যেকের নামে মামলা হয়েছে, একাধিক মামলা। এটা শুধু পেশাগত মামলা না, যে মামলাগুলো হয়েছে এগুলো প্রত্যেকটি খুনের মামলা, হত্যা মামলা। তাদেরকে তাদেরকে বলা হয়েছে তারা খুনের সঙ্গে জড়িত, কিন্তু আদৌ কি কোনো সাংবাদিক খুনের সঙ্গে জড়িত? এটা আপনি একজন পেশাজীবী সাংবাদিক হিসেবে আপনি আপনার দেশে চিন্তা করেন, একটা প্রফেশনাল সাংবাদিক কোনো সময় কি কাউকে খুন করতে পারে? তার মতাদর্শ থাকতে পারে, কিন্তু তার মানে তো এটা না সে ওই দলকে সাপোর্ট করে, ওইটা ওন করে, তার সবকিছুতে। তবে এটুকু বলবো, বাংলাদেশ সাংবাদিকরা, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের এখন খুবই ক্রান্তিকাল যাচ্ছে, খুবই দুর্দিন যাচ্ছে। তারা পরিবার পরিজন নিয়ে নিদারুণ অসহায় ভাবে দিনাতিপাত করছে এবং অনেক সাংবাদিক এখন আত্মগোপনে রয়েছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। একটি বিদেশি গণমাধ্যমের যে রিসার্চ, সেই রিসার্চ যখন প্রকাশ্যে এসেছে, বাংলাদেশের যে দুরবস্থা, সাংবাদিকদের দুরবস্থা, সেই সাংবাদিকদের দুরবস্থা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ইউনূসের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষের একটা বড় অংশ দাবি করছে যে ইউনূসের আমলে যেভাবে সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরলতম ঘটনা। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।